আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি ঢাকা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। তার রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি। এর আগে তিনি মাঠের সৈনিক হিসেবে ছাত্রদলকে নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় পর্যায় থেকে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ছিলেন এবং যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বেও রয়েছেন। মিস্টার মুরাদ, এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাই। 31 মার্চ আপনাকে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে সরকার মনোনীত করলো। তার আগে যদি আমরা একটু ফিরে তাকাই, যে নির্বাচনটা হলো জাতীয় নির্বাচন, সে নির্বাচনে আপনি ঢাকা 20 আসনের একজন প্রার্থী হিসেবে নিজেকে আলোচনায় রেখেছিলেন সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু দুর্ভাগ্য আপনার যে আপনি মনোনয়ন পাননি। কিন্তু এই সরকারের 2 মাস মেয়াদের শেষ দিকেই এমন একটা ঘটনা ঘটে গেল যে 20টা আসনের বরাদ্দ এবং 20টা এমপির যেসব বরাদ্দ দেওয়া দরকার সেই চেয়ার আপনি পেয়ে গেলেন। কেমন, মানে কখনো আশা করেছিলেন এমনটি হবে? আপনাকে ধন্যবাদ জানাই। এনটিভির মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন, যে কথাটি আপনি পূর্বেই বললেন, যে ঢাকার 20টি সংসদীয় আসনের আমি উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত রেখে আমি মানুষের সেবা করার জন্য নিযুক্ত হয়েছি। আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিযুক্ত করেছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর যে কথাটি আপনি বললেন যে আমি ঢাকা 20 ধামরাই থেকে নির্বাচন করার জন্য আমি সংকল্পবদ্ধ ছিলাম। আমি দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত, যুবদলের নেতৃত্ব দিয়েছি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব দিয়েছি। আমি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি বর্তমানে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের রাজনীতি করি। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে প্রয়াত। আমি তার নেতৃত্বে দীর্ঘদিন রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমি আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে আমি যেমন ধামরাইয়ের মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, তেমনিভাবে ঢাকা জেলার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় নেতৃত্ব দিয়ে এবং যুবদলের বিভিন্ন কর্মসূচিতে আমি অংশগ্রহণ করে আমি আসলে সত্যি কথায় আমার রাজনীতির পথ চলা। আমার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্ব আমার জনাব তারেক রহমান। আমি সেই আদর্শকে ধারণ করে যেহেতু রাজনীতি করি, আর রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণ। রাজনীতি যদি জনগণের জন্য হয়ে থাকে, সেই জনগণের জন্য আমার নেতা জনাব তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটাকে আমি যথাযথভাবে পালন করার জন্য আমি সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। প্রথম যখন খবরটা এলো যে ঢাকা জেলা পরিষদের মতো জায়গায় আপনাকে প্রশাসক হিসেবে সরকার চাইছে, অনুভূতিটা কেমন ছিল? মানে কখনো স্বপ্নে দেখেছেন, কল্পনা করেছেন যে এমন একটি দায়িত্ব পাবেন? আমি আসলে সত্যিকার অর্থে যে কোনো দায়িত্বকে আমি পবিত্র দায়িত্ব মনে করি। এটা আমি মনে করি আমার কাছে একটা আমানত। আমি সেই আমানত হিসাবে আমি আসলে একদিকে যেমন এক্সাইটেড, এত বড় একটি, যেখানে আমি চেয়েছি একটা নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড করার জন্য, সেইখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজধানী ঢাকা সেই জেলার আমাকে দায়িত্ব দিয়েছে 20টি সংসদীয় এলাকার। সেইখানে আমাদের বিশাল আয়তন, এটা 20টা সংসদীয় এলাকা বলতে তো বুঝতেই পারছেন, বাংলাদেশের কোথাও কোনো জায়গায় 5টা, কোথাও 2টাও আছে। যেমন রাজবাড়ী জেলায় মাত্র 2টা নির্বাচনী এলাকা, সেইখানেও দিয়েছে। 5টা, 7টা বা 8টা বোধহয় 2টা জায়গায় আছে, আর বাদবাকিগুলো সবগুলোতেই ছোটো। সেইখানে আমাকে 20টা সংসদীয় আসনের জেলা পরিষদের দায়িত্ব দিয়েছে। আমার কাছে আসলে এটা একটা পবিত্র আমানত এবং অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি ঢাকা জেলার যে সহায় সম্পত্তিগুলো আছে, সেগুলো প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি সশরীরে, এবং এইখান থেকে কিভাবে আমি রাজস্ব আহরণ করতে পারি এবং আমি কিভাবে মানুষের সেবা করতে পারি। আমার মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী অঙ্গীকার করেছেন যে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্যই করব, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা আমাকে সঠিক এবং সুন্দরভাবে করতে হবে এবং জনগণের কাছে আমি জবাবদিহিতা করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। আমার নেতা জনাব তারেক রহমান 31 মার্চ দায়িত্ব দেওয়ার পরেই আমাকে যখন ডেকেছে, তখন 2টি কথা বলেছেন। প্রথম কথা বলেছেন
আমি এই তোমাকে দায়িত্ব দিলাম, তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্বের মধ্যে 2টা কাজ আমি তোমাকে বুঝাই দিব। প্রথম কথা হচ্ছে এই যে 20টা সংসদীয় এলাকা, এইখানে তুমি প্রত্যেকটা জায়গায় দৃশ্যমান কাজ করবা, যে কাজগুলো মানুষের জন্য হবে, মানুষের কল্যাণে হবে। সেটা মসজিদ, মন্দির, কবরস্থান, রাস্তাঘাট, স্কুল, কলেজ সহ যে অবকাঠামো উন্নয়ন, সেগুলো তুমি জনগণের জন্য করবা। আর দ্বিতীয় যে কথাটি, সেটা আমার দলীয় নেতাকর্মী যারা আছে তাদেরকে সবাইকে তুমি সুন্দর মতন, তারা যেন সৎভাবে চলতে পারে, কর্মঠ হতে পারে, এবং তারা যেন সুন্দর মতন কোনো অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ না করে। যেহেতু তুমি দীর্ঘদিন ছাত্রদল করেছো, যুবদল করেছো, তুমি এমনভাবে এদেরকে ছায়া দিয়ে রাখবা যাতে এরা কোনোভাবে অনৈতিক কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত না হয়। এবং আপনারা সেই জিনিসটা দেখবেন আমার সাথে এবং আমাদের সাথে যারা ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, আজকের দিন পর্যন্তও কিন্তু তারা কোথাও কোনো জায়গায় অন্যায় কোনো কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করেন নাই। 5ই আগস্টের পরেও যখন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে, আজকে আমি সাভারে এসেছি, এখানে আমাদের কয়েক একর জায়গা আছে। আপনার সেই মুক্তির মোড় থেকে শুরু করে আপনাদের প্রেস ক্লাব, অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়, কলেজের মাঠের ওইখান থেকে জায়গা শুরু করে আপনার এই যে সিরামিক পর্যন্ত, নদীর ঘাট পর্যন্ত যত সহায় সম্পত্তি, আপনারা যদি লিস্ট দেখেন, সেই লিস্টগুলোর ম্যাক্সিমাম জায়গা সম্পত্তিগুলো অবৈধভাবে আওয়ামী লীগের লোক এইখানের সাথে জড়িত এবং তারা অবৈধভাবে দখল করে আছে। তারা এমনও আমি শুনেছি, বাড়িওয়ালার মালিকের সাথে, দোকানদারদের সাথে কথা বলে দেখেছি, তারা এই জায়গা সম্পত্তিগুলো বিক্রি করে দিছে। যেইখানে আমাদের জেলা পরিষদের জায়গা 1 বছরের জন্য লিজ দেওয়া হয়, সেইখানে তারা জায়গা সম্পত্তিগুলো লিজ নামে তারা বিক্রি করে দিচ্ছে। এই যে অনৈতিক কর্মকাণ্ড, এই যে স্বেচ্ছাচারিতা, এই যে আপনার সমুদ্র পরিমাণ চুরি হয়ে গেছে, এই চুরিগুলোর ব্যাপারে আমরা আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমরা কথাগুলো বলতেছি, আপনারা সবাইকে বলবেন। আমরা যারা নাকি আজকে এখানে এসেছি জেলা পরিষদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে, কিন্তু যারা এখানে বুক দখল করে খাচ্ছেন তারা কিন্তু আমাদের প্রতিপক্ষ নয়। তারা আমাদের হয়তোবা দীর্ঘদিন জেলা পরিষদের জায়গাগুলো তারা দখল করে খেয়েছে, জায়গা সম্পত্তিগুলো রাজস্ব না দিয়ে। কিন্তু আমি তাদেরকে বলবো, আপনারা আমাদের প্রতিপক্ষ নয়, আপনারা আমাদের ভাই, আপনারা বাংলাদেশের মানুষ। আপনারা দয়া করে নিয়ম নীতি মেনে বিধি মোতাবেক আপনারা লিজ আনবেন 1 বছরের জন্য। 1 বছর শেষ হওয়ার পরে আবার নতুন করে আপনারা লিজের জন্য আবেদন করবেন। যদি আপনার কোনো কম্পিটিটর থাকে, তারা যদি 10 টাকা দেয়, আপনি যদি 8 টাকা দেন, যে 10 টাকা দিছে তাকে আমি বরাদ্দ দিব। কারণ এখানে আমার রাজস্বের সাথে জেলার একটি উন্নয়নের জড়িত। আর জেলা পরিষদের সবচেয়ে বড় যে জিনিসটি, যত অবকাঠামোর উন্নয়ন হয়, ম্যাক্সিমাম জেলা পরিষদের উন্নয়নগুলো হয় জেলার নিজস্ব রাজস্ব থেকে, এবং আমাদের এডিবি থেকে যে বরাদ্দ হয় সেগুলো আপনারা নিশ্চয় জানেন। এই এডিবির বরাদ্দের যে জেলা পরিষদগুলো খুবই দুর্বল এবং দারিদ্র, তাদেরকে জেলা পরিষদের বরাদ্দগুলো বেশি দেওয়া হয়। আর যে জেলা পরিষদগুলো অর্থনৈতিকভাবে শক্তিশালী, এলাকার অবকাঠামো উন্নয়ন থাকে, সেগুলোর এডিবির ফান্ড খুবই কম থাকে। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করেছি যে ঢাকা জেলা পরিষদ এটা একটা বৃহৎ জেলা পরিষদ, এইখানে বিশেষ বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের যে রাজধানীর জেলা পরিষদ সেটাকে আমরা জাতির সামনে তুলে ধরতে চাই। এর জন্য আমি সবার সাহায্য সহযোগিতা চাই। আমাদের ঢাকা জেলা পরিষদের 407 একর জায়গা আছে। এই সম্পত্তিগুলো ম্যাক্সিমাম জায়গাগুলো বেহাত অবস্থায় আছে এবং ব্যক্তি এবং গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতেছে, কিন্তু আমাদের জেলার কিন্তু এখানে স্বার্থ উদ্ধার হচ্ছে না। তাই আমি আপনার সাংবাদিকদের মাধ্যমে আমি সবাইকে আহ্বান জানিয়েছি, এবং আমি প্রশাসনের মাধ্যমে আজকে আমার সাভার উপজেলার ইউনো মহোদয়, সাভার উপজেলার এসিলেন মহোদয়কে সাথে নিয়ে আমি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছি। আমি কাগজপত্র তাদেরকে দেখিয়েছি, যারা খাচ্ছে তাদেরকেও দেখেছে। আপনার মেয়াদ 2018 সালে শেষ হয়ে গেছে, 20 সালে শেষ হয়ে গেছে, 22-এ শেষ হয়েছে, 21-এ শেষ হয়েছে, 24-এ শেষ হয়ে গেছে, কিন্তু আপনারা কোনোভাবে রাজস্ব দিচ্ছেন না। আপনারা আইনগতভাবে এগুলো বরাদ্দ বাতিল করা হয়েছে। আমরা কোনো বিশেষ কোঠা বা বিশেষভাবে নয়, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা বরাদ্দগুলো বাতিল করে আমরা আপনার প্রশাসনের মাধ্যমে মাইকিং করে আমরা বরাদ্দগুলো দিতে চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা সেটা, আপনারা যদি আমাকে সাহায্য করেন, ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজধানীর জেলা উন্নয়নের অবকাঠামোগতভাবে এবং জবাবদিহিতার দিক থেকে সবচেয়ে ভালো থাকবে ইনশাআল্লাহ। আপনার বাবা একজন শিক্ষক ছিলেন, মির্জা ইয়ার হোসেন, মা আলেয়া বেগম তার আপনি গর্বিত সন্তান, এবং আপনার রাজনীতি শুরু হয়
আপনার যেই জন্মস্থান ধামরাইয়ের কালামপুরের ভালো আতাউর রহমান কলেজ থেকে ছাত্রদলের রাজনীতি, তারপর থেকে পথ চলছেন। তো নানা সময় নানা চড়াই উতরাই পেরিয়ে আজকে এই পর্যায়ে এসছেন, এবং আপনি এটাও জানেন যে সরকার চাইছে যে আপাতত জনবান্ধব একটা পরিস্থিতি তৈরি করার পর জেলা পরিষদ সহ স্থানীয় সরকারগুলোতে নির্বাচন দিয়ে দিতে। এই যে আপনি উদ্যোগগুলো নিয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে অচিরেই যদি নির্বাচনটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার এই যে স্ট্যান্ডটা নিয়েছেন, এই যে অবস্থানটা, এগুলো কি বজায় থাকবে? কিংবা বাংলাদেশের ইতিহাস তো বলে এগুলো থাকে না, একজন যায় আরেকজন আসে এবং নতুন করে সব নীতিমালার পরিবর্তন হয়। আমি আপনাকে বলতে চাই যে আমাদের স্থানীয় সরকার নির্বাচন অবশ্যই হবে। আপনারা জানেন দীর্ঘ 15.5 বছর একটি পতিত স্বৈরাচার সরকার ছিল, যে সরকার কখনো কোনো দিনই জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। যেহেতু নির্বাচিত সরকার ছিল না, সেইখানে কোনো জবাবদিহিতাও ছিল না। আর আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত সরকার। এইখানে আমাদের জনগণের কাছে আমাদের অনেক কমিটমেন্ট আছে, আর আমরা জনগণের কমিটমেন্টের উপরে আমরা আসলে সত্যিকার অর্থে আমরা বিশ্বাস করি এবং আস্থা রাখি। আমরা যেভাবে জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছি, ইনশাআল্লাহ স্থানীয় সরকার নির্বাচনও আমরা হব। কিন্তু আমরা কোনোভাবেই কোনো অনিয়মকে আমরা সহ্য করতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, বাংলাদেশের একজন ব্যক্তি সারা বাংলাদেশকে চেঞ্জ করে দিয়েছেন। আগে অফিসগুলো হতো যার যার ইচ্ছা মতো, কিন্তু আজকে অফিস সবাই 9টার মধ্যে যাওয়ার চেষ্টা করে। আমি জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, আমিও কিন্তু 9টার মধ্যে অফিসে যাওয়ার চেষ্টা করি। এবং আপনি নিজেও জানেন যে ঢাকা জেলা পরিষদ একটি দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ হিসেবে সারা বাংলাদেশে সমাদিত। সেইখান থেকে বের করার জন্য আমি আমার যত কর্মকর্তা আছে আমি তাদের সবাইকে নিয়ে আমি কিন্তু সকাল 9টার মধ্যে অফিস করি, এবং প্রত্যেকটা জায়গায় আমি সশরীরে যাওয়ার চেষ্টা করতেছি। আমি আজকে আপনার সাভারে এসেছি, প্রতি শনিবারে আমি কোথাও না কোথাও যাই, এবং শুক্রবার হলে আমি ধামরাই যাই। আমার এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু আমার ব্যক্তিগত বা আমার জেলা পরিষদের ইন্টেনশনালি কাজ না। এই প্রত্যেকটা কাজই কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। সেই অঙ্গীকারগুলো কি, আমরা জনগণের সরকার, জনগণের কল্যাণে কাজ করব এবং দেশের জন্য কাজ করব। আমি যে কাজগুলো করব, এখানে যদি আমরা সুন্দর মতন আমরা মার্কেট করে দিতে পারি, আমরা যদি এখানে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু এখানে উপকৃত হবেন। আমরা চাই সাভারবাসী এইখানে এমন কিছু পাক যে কাজগুলোর মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবে, এবং প্রত্যেকটা মানুষ যেন বলে এটা ঢাকা জেলা পরিষদের মার্কেট, ঢাকা জেলার বিভিন্ন ব্যক্তিবর্গ যেন এইখানে সুবিধা পায়। এখানে আমি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে আমি কোনো বরাদ্দ দিতে রাজি নই, এবং নির্দিষ্ট ব্যক্তিকে আমি দিতে রাজি নই। আপনারা জানেন, আপনারা এই জিনিসগুলো আপনারা জাতিকে বলেন যে বিগত 15.5 বছর যেভাবে অনিয়ম হয়েছে, যেভাবে দুর্নীতি হয়েছে, সেগুলোকে আমরা কোনোভাবেই ঢেকে দিতে চাই না। আর যারা গুপ্তভাবে কথা বলতে চায়, একটা 2 মাসের শিশুকে যারা গলা টিপে হত্যা করতে চায়, তাদেরকে আমি বলতে চাই, আপনারা 2 মাসের শিশুকে ভালো মতন সুন্দর মতন লালন পালন করেন, তাকে ঘরে তুলেন, আপনারা সাহায্য সহযোগিতা করেন, সে কিভাবে ঘরে ওঠে, তারপরে আপনারা দেখেন যে আপনার একটা অভিভাবক যদি তার সন্তানকে ভালোভাবে লালন পালন করে, সে সুশিক্ষায় শিক্ষিত হবে। আর একটা অভিভাবক যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারে, তাহলে কিন্তু সে লাঞ্ছিত হয়ে যায়। সো আমার কথা হচ্ছে, আপনারা দয়া করে আমাদেরকে ব্লেম গেম না দিয়ে, আমাদেরকে নেগেটিভভাবে না নিয়ে আপনারা পজিটিভভাবে নেন, এবং আপনারা আমাদের পাশে থাকেন। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সেগুলোকে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা বাস্তবায়ন করব। মিস্টার মুরাদ, আপনি বলছিলেন যে জেলা পরিষদ ছিল দুর্নীতির আখড়া। তো বাংলাদেশে তো একটা সিন্ডিকেশন চলে সব সময়, আর আপনি যেটা দুর্নীতি ভাঙতে চাচ্ছেন, এটা তো অন্যরা যে সহজে চাইবে সেটাও কথা না, কারণ যারা দুর্নীতি করছে তারা তো চাইবে সেই সিস্টেমটাই বহাল থাকুক। এখন প্রশ্ন হলো, এই যে 1 মাসও হয়নি দায়িত্ব নিয়েছেন, সিন্ডিকেট কি উকিটুকি দিয়েছে আপনার কাছে? মানে আপনাকে হাতটাত করার একটা সুযোগ কেউ নেওয়ার চেষ্টা করেছে কিনা? অফার টফার পেয়েছেন কিনা? আমি আপনাকে বলতে পারি যে আমাকে এই ধরনের অফার করার মতন এখন পর্যন্ত কেউ সাহস করতে পারে নাই, ইনশাআল্লাহ, এবং ভবিষ্যতেও পারবে না। আমি যেহেতু দীর্ঘদিন ছাত্রদলের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের, সেন্ট্রাল পর্যায়ের নেতৃত্ব দিয়েছি, যুব দলেরও আমি জেলা এবং সেন্ট্রালের নেতৃত্ব দিয়েছি, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে পারি ইনশাআল্লাহ আমার হাত থেকে কোনো অন্যায় কোনো কিছু হয়নি, এবং ভবিষ্যতেও হবে না। আমাকে যে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন,
সেটা সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে আমি করব এবং এইখানে কোনো সিন্ডিকেশন থাকতে পারবে না। সিন্ডিকেশন একটাই, সেটা হলো জনতার যে অভিপ্রায়, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা শক্তি, সেটাকে বাস্তবায়ন করা। এখানে সিন্ডিকেটের অভিপ্রায়ে আমি আসি নাই, আমি এসেছি আমার মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় সেটাকে ধারণ করার জন্য। তার সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে যেভাবে তিনি বাংলাদেশকে গড়তে চায়, সেই সততা, নিষ্ঠা, আন্তরিকতাটাকে আমি বাস্তবায়ন করার জন্য জেলা পরিষদের মাধ্যমে আমি কাজ করব। এখানে সিন্ডিকেশনের কোনো স্থান এই ঢাকা জেলা পরিষদে থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু যারা এতদিন দুর্নীতি করেছে তারা কি আপনার কাছে একটু উকি ঝুঁকিও দিচ্ছে না যে স্যার এই লাইনে চললে আপনি এত, আমরা এত, এইসব? দেখেন জাহিদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন, আপনি আমার ছোটোবেলায় থেকে আমাকে চিনেন, জানেন আমি একটু একরোখা মানুষ। আমার মাননীয় প্রধানমন্ত্রীও জানেন যে আমি একটু আসলে ব্যক্তিগতভাবে একটু একরোখা মানুষ। আমি কখনো কোনো দিন সততার প্রশ্নে কারোর সাথে আমি আপোষ করিনি। আমি এইখানে দায়িত্ব পালন করব, যতদিন আছি আমি সততার সহিত দায়িত্ব পালন করব। আমি সততার ভিতর থেকে যিনি আমার সাথে কাজ করবে আমি তাকেই সাহায্য সহযোগিতা করব। আপনার গাবতলীতে এইখানে আমাদের প্রায় 100 একরের উপরে আমার সম্পত্তি আছে। শুধু হাটটাই আছে আমার 47 একর, গাবতলী হাট। তারপরে আপনার এইখানে বিভিন্ন ব্যক্তি যারা বাংলাদেশের স্বনামধন্য ব্যক্তি, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে লিজের নামে তারা টাকা হরিলুট করতেছে, জায়গা দখল করে খাচ্ছে। আপনার সাভারেও কিন্তু সেম অবস্থা। আমার কেরানীগঞ্জে 504টা দোকান, সেটা আমি 3 দিনে অভিযান চালিয়ে আমি 1 কোটি টাকার রাজস্ব আহরণ করেছি। আমার দোহার নবাবগঞ্জে যে সহায় সম্পত্তি আছে, জেলা পরিষদের মার্কেট, সেইখানেও আমি গিয়েছি। আমার স্থানীয় সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাই ছিলেন, ইউনো মহোদয়রা ছিলেন, এসিলিয়ান মহোদয়রা ছিলেন, তাদেরকে সাথে নিয়ে আমি কাজগুলো করতেছি। আপনারা জানেন জেলা পরিষদের কোনো চেয়ারম্যান বা প্রশাসক কখনো কোনো দিন সশরীরে এইসব জায়গায় কখনো আসেন নাই। কিন্তু আমি আসছি একটাই আমার উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি জনগণের সম্পদ জনগণকে বুঝাই দিতে চাই এবং সেই সম্পদের মাধ্যমে আমি রাজস্ব আহরণ করে আমি জেলার উন্নয়ন করতে চাই। আমি আমার ভাই বা আমার আত্মীয় স্বজন কাউকে কোনোভাবে যদি আমি সুযোগ সুবিধা দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে জানাবেন, আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন। তবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি যেহেতু একটি রাজনৈতিক দলের আমি আদর্শ ধারণ করেই করি, আমার সরকার দীর্ঘদিন আপনার বিরোধী দলে ছিল, এখন সরকারি দলে আসছে। তাদের যদি কোনো রকমের কাজকর্ম থাকে, অন্যরা যদি 10 টাকা দেয় পায়, তারাও 10 টাকা দেয় পাবে। অন্যরা যদি জায়গা ভোগ করতে পারে, আমার দলীয় নেতাকর্মীরা ভোগ করতে পারবে, কারণ তারা বাংলাদেশের নাগরিক। সো আমার এই জায়গাটা আমার দুর্বলতা থাকবে এবং আমি তাদেরকে অবশ্যই আমি বরাদ্দ দিব এবং তাদেরকে আমি সর্বপ্রথম প্রায়োরিটি দিব। এবং যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা যদি এটার সাথে সম্পৃক্ত হয়, সেই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যদি সম্পৃক্ত হয়, তাদেরকে আমি প্রায়োরিটি দেব। কিন্তু আমি কোনোভাবেই কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীকে আমি এইখানে কোনো স্থান দেব না। কিন্তু আপনি তো নিজে রাজনীতি করতে গিয়ে দেখছেন যে বাংলাদেশে সৎ লোকরা কিন্তু টিকতে পারে না। তা আপনি আপনার চেয়ার টিকার জন্য কি কখনো আপোষ করবেন না? দলের পর্যায় থেকে কোনো সিনিয়র নেতা বলল আমার এলাকায় এরকম হাওয়াই ভাষা প্রজেক্টে অর্থ বরাদ্দ দিতে হবে, তখন না করলে তো আপনাকে বলবে এই ছেলে তো বেয়াদব। এইসব পরিস্থিতি আপনি কিভাবে মোকাবেলা করবেন? আমি এইসব পরিস্থিতি করব আমার মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা এবং বিশ্বাস রেখে। কারণ আমার মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাকে দায়িত্ব দিয়েছে, তখন স্পষ্ট ভাষায় বলেছে, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, তুমি দায়িত্ব পালন করবা। তোমাকে কে কি বললো, কে কি করলো, সেটা আমার কাছে বিষয় নয়। বিষয় হলো একটাই, তুমি দেশের জন্য, দেশের জনগণের জন্য কাজ করবা। ঢাকা জেলা পরিষদ তোমার কাছে আমানত, সেই আমানতটা আমি তোমার কাছ থেকে বুঝে নেব। এটাই হলো আমার সর্বপ্রথম অঙ্গীকার এবং এটাই আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। তো মেঘনা চাইতেই তো জলের মতো একেবারে জেলা পরিষদের প্রশাসক হয়ে গেলেন, এরপরে লক্ষ্য কোথায় নিজেকে দেখতে চান? এই পরের লক্ষ্য আমার নেতাকর্মী, আর আমার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী। আমি রাজনীতি করি, তিনি জানেন যে আমি তার সাথে কখনো কোনো সময় প্রতারণা করিনি। আমাকে নমিনেশন না দেওয়ার পরেও আমার নেত্রী যখন মৃত্যুবরণ করেন, আমি 16টা ইউনিয়নে আমি প্রত্যেকটা জায়গায় মিলাদ করে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছি। আমি আমার প্রত্যেকটা নেতাকর্মীকে আমি স্পষ্ট ভাষায় বলেছি, ব্যক্তি চেঞ্জ হইতে পারে কিন্তু দলের আদর্শ চেঞ্জ হইতে পারে না, দলের প্রতীক কখনো চেঞ্জ হইতে পারে না। আপনারা সবাই দলের আদর্শকে ধারণ করে ধানের শীষে ভোট দিবেন। আমরা দল যদি ক্ষমতায় আসে, আমরা সবাই ভালো থাকব। এবং আমি আজকে আমার এখানে অনেক শত শত নেতাকর্মী আছে, তাদেরকে সাক্ষী রেখে আমি বলতে পারি, দল ক্ষমতায় আসছে, দল ক্ষমতায় থাকবে। আমরা জনগণের জন্য কাজ করব। দল যদি ক্ষমতায় থাকে, আপনারা সবাই ভালো থাকবেন, দেশের মানুষ ভালো থাকবে,
দেশের মানুষের যে প্রতিশ্রুতি সেগুলো আমরা বাস্তবায়ন করব। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য এবং উদ্দেশ্য রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার বাস্তবায়ন, সেগুলো যদি আমরা সবাই আমাদের যার যার জায়গায় থেকে আমরা মানুষের যদি পাশে থাকতে পারি, আমরা সেই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা সবাই ভালো থাকব এবং আমাদের দেশ ভালো থাকবে। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা এটা আমাদের রাজনীতির একটি শুধুমাত্র স্লোগান নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার জন্য, বিশেষ কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিয়েছেন, এখানে নির্দিষ্ট কোনো দলকে নির্ধারণ করে নয়। আমাদের কৃষক কার্ড দিয়েছেন, নির্দিষ্ট কোনো কৃষককে বা আমাদের দলীয় লোককে দেন নাই। আমাদের যে হেলথ কার্ড দেওয়া হবে সেগুলো আমরা প্রত্যেকটা, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কথা সেটা হচ্ছে অতি দরিদ্র মধ্যবিত্ত এবং সবার, এই যে কথাগুলো বলেছেন এইখানে কিন্তু কোনোভাবেই কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে উল্লেখ করে নয়। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা রাজনৈতিক দর্শনের ব্যক্তি যদি অতি দরিদ্র হয় সে এটা পাবে, এইখানে যারা মধ্যবিত্ত তারাও পাবে, আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত তারাও কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন। সো আমি বলতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা, আমাদের পাইলট প্রকল্প চলছে, সেগুলোকে আমরা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে সুখী এবং সমৃদ্ধশালী এবং অর্থনীতির ভিত্তির উপর দাঁড় করিয়ে আমরা শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাবো। আমরা আপনাদের সকলের কাছে আহ্বান করব, একটি 2 মাসের শিশুকে আপনারা সুযোগ দেন দাঁড়ানোর জন্য, এবং যারা গুপ্তভাবে বিভিন্নভাবে অপপ্রচারে লিপ্ত তাদেরকে আমরা বলতে চাই আপনারা গুপ্ত রাজনীতি না করে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিপ্রায় বাংলাদেশের যে সুশাসন সেটার পাশে আসেন। আমরা আপনাদের সাহায্যের হাত বাড়াবো, আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা যে কোনো ব্যাপারে আমাদের সাথে সংসদে এবং রাজপথে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা আপনাদেরকে পাশে থেকে আমরা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। জেলা পরিষদ যেখানে আপনি নিজেই বলছেন দুর্নীতিগ্রস্ত, তো সেই সব পুরনো বন্দোবস্তে থাকা কর্মকর্তাদের দিয়ে সকাল 9টায় অফিসে হাজির করিয়েই বা আপনি কতটা জনবান্ধব আর দুর্নীতিমুক্ত প্রশাসনকে উপহার দেওয়ার আশা করেন? কর্মচারী আছে, তাদেরকে যদি আমি ফেলে দেই তাহলে আমি প্রশাসনটা কিভাবে চালাবো, আমার জেলা পরিষদরা কিভাবে চালাবো? আমার জেলা পরিষদ তাদেরকে রেখেই তাদের কাছ থেকে আমার হিসাবগুলো বের করতে হবে। আমি একটা নতুন লোককে এনে আমি যদি এখন এই টেবিলে বসাই যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো তো আমি বের করতে পারবো না। আমার যদি বের করতে হয় তাহলে তাদের দিয়ে আমার বের করতে হবে। এই জেলা পরিষদের যে উন্নয়নের নামে হরিলুট হয়েছে, এইখানে যে জমি জমা লিজ দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু যে আজকে আমার সাথে এসেছে সে কিন্তু পূর্বে ছিল, তাকে রেখে আমি যদি বিদায় করে দেই তাহলে আমার নতুন যে আসবে তাকে খুঁজতে কিন্তু বের করতে কিন্তু আমার অনেক সময় লাগবে। সো আমি তাকে নিয়ে সব কিছু বের করতেছি, তাকে নিয়ে আমি সব কিছু দেখতেছি, যখন সময় আসবে সে আইনের হাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি। আমার সাথে কে লোক আছে কে নাই সেটা না, আমি জেলা পরিষদের প্রশাসক হিসাবে আমি যে কাজগুলো করব সেগুলো আপনারা ইনশাআল্লাহ দৃশ্যমানভাবে দেখবেন, এবং কোনো স্বজনপ্রীতি কোনো দুর্নীতি ঢাকা জেলা পরিষদে থাকবে না। এই ব্যাপারে আমি জাতির উদ্দেশ্যে আপনাকে সামনে রেখে এনটিভির কল্যাণে আমি সবাইকে বলে দিতে পারি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আমি এনটিভির দর্শকদেরকে বলবো আপনারা সততা নিষ্ঠা আন্তরিকতা দিয়ে আপনারা দর্পণ হিসাবে আপনারা কাজ করবেন। আপনারা সাংবাদিক, আপনাদের কল্যাণে আমাদের জেলা পরিষদের যে উন্নয়ন কর্মকাণ্ড হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হবে, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে বাস্তবায়নের যে প্রকল্পগুলো চলছে, পাইলট প্রকল্প, সেগুলো জনগণের ভাবনা, আপনারা সেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চিন্তা চেতনা সেগুলো আপনারা জাতিকে জানান। আপনারা নেগেটিভ দিকে না তাকিয়ে আপনারা সামনের দিকে কিভাবে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি। আমরা অতীতকে ভুলতে চাই না, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে অতীতকে ভুলে যাওয়ার অর্থই হচ্ছে দুই চোখ অন্ধ হয়ে যাওয়া। আর আমরা যদি সামনের দিকে না তাকিয়ে যাই তাহলে আমাদের সব কিছুই ভুলে যাওয়া। সো আমরা অন্ধকার যুগেও থাকতে চাই না, আমরা ভুলতেও চাই না, আবার আগামীর পথ চলা সেটাকেও আমরা প্রতিবন্ধকতা হিসেবে আমরা দেখতে চাই না। আগামীর পথ চলাটা আমরা সমৃদ্ধির পথ চলা হিসেবে থাকতে চাই, এবং এনটিভিকে সাথে নিয়ে আমরা সমস্ত অনিয়ম আমরা অনিয়মগুলো দূর করে সামনের কিভাবে উন্নয়ন করা যায় আপনারা সেগুলো আপনারা আমাকে দেখাবেন, আমাকে বলবেন,
আপনাদেরকে সাথে নিয়ে এনটিভিকে সাথে নিয়ে আমি ঢাকা জেলা পরিষদের সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড আমি পরিচালনা করব এবং সেগুলো দৃশ্যমান থাকবে। সমস্ত দুর্নীতি আপনাদের কল্যাণে, আপনাদের চোখ দিয়ে, আপনাদের দর্পণের মাধ্যমে সব কিছু বের হয়ে আসবে, এটাই আমার প্রত্যাশা। এবং আমি এনটিভি সহ সকল মিডিয়া কর্মীদেরকে ঢাকা জেলা পরিষদের সকল সেবা আপনারা গ্রহণ করবেন এবং আমার পাশে আপনারা থাকবেন। আমি আপনাদের কল্যাণে আমি সবাইকে সাথে নিয়ে ঢাকা জেলার উন্নয়ন কর্মকাণ্ড করব, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঢাকা জেলা পরিষদ নয়, সারা বাংলাদেশের যত অবকাঠামো উন্নয়ন আছে সেগুলো অবশ্যই দৃশ্যমান থাকবে এবং সুন্দর থাকবে, এটাই আমার প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। মিস্টার ইয়াসিন ফেরদৌস মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ। চেষ্টা করব আগামীতে নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।